আমি আজ আপনাদের আমার একজন প্রিয় লেখকের কিছু অজানা কথা আপনাদের আমি শোনাবো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ। মুখ ভর্তি দাড়ি, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। তার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গল্প লেখেন, লেখালেখির গুরু মানেন ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে। বর্মা প্রবাসে এই রকমই ছিল এই লেখকের জীবন। পরিবার বন্ধু কাউকে কিছু না জানিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বর্মা এখন মায়ানমার পাড়ি দিয়েছিলেন, কিন্তু জাহাজ বর্মার রাজধানী রেঙ্গুনে ঢোকার আগেই তাকে যেতে হলো কোয়ারান্টিনে। সেই সময় কোনো বন্দরে সংক্রামক ব্যাধি দেখা দিলে সেখান থেকে জাহাজ অন্য বন্দরে প্রবেশের আগে জাহাজকে বন্দর থেকে কিছুটা দূরে অন্য এক জায়গায় কয়েকদিন রাখা হতো। একেই বলা হয় কোয়ারান্টিন। রেঙ্গুন তখন প্লেগে ভয়ঙ্কর বিপর্যস্ত। বর্মার সাহেব শুবুরা ধরেই নিয়েছিল প্লেগ ছড়িয়েছে তৎকালীন বোম্বের বন্দরে জাহাজে জাহাজে যে কুলিরা কাজ করে তাদের থেকে। রেঙ্গুন ঢোকার আগেই কুলি আর ডেকের অন্যান্য যাত্রীদের সঙ্গে শরৎচন্দ্র গেলেন আটকে। এক জঙ্গল ঘেরা জায়গায় কাটালেন ৯ করে ৭ দিন। অবশেষে ঢোকা গেল রেঙ্গুন শহরে। হাত একেবারে খালি। সে সময় রেঙ্গুন শহরে একটি মাত্র বাঙালি হোটেল, দাদা ঠাকুরের হোটেল। সেখানে থেকেই শরৎচন্দ্র তাঁর মেসোমশাই অঘোরনাথ চট্টোপাধ্যায়ের ঠিকানা জেনে শেষমেশ পৌঁছলেন তাঁর কাছে। অঘোরনাথ চট্টোপাধ্যায় ছিলেন রেঙ্গুনের নামকরা উকিল। শরৎচন্দ্র ৭ দিন আটকে ছিলেন শুনে মেসোমশাই বললেন, তুই আমার নাম করতে পারলি না? আমার নাম করে কত লোক পার হয়ে যায়, আর তুই পড়েছিলিস কোয়ারান্টিনে। বর্মী ভাষা শিখে শরৎচন্দ্র যদি বর্মায় ওকালতি করে তাহলে তাকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। এ কথা শরতের পিতা মতিলাল চট্টোপাধ্যায়কে অঘোরবাবু আগেই জানিয়েছিলেন, কিন্তু শরতের আর উকিল হওয়া হলো না, কারণ তিনি বর্মী ভাষার পরীক্ষাতেই পাশ করতে পারলেন না। উকিল না হয়েও প্রায় ১৩ বছর ৩ মাস বর্মায় কাটিয়ে ফেললেন শরৎচন্দ্র। বৌদ্ধ ভিক্ষুর বেশে ঘুরে বেড়িয়েছিলেন উত্তর বর্মার অলিতে গলিতে। মিশেছিলেন চোর, ডাকাত, খুনি হাজারো মানুষের সঙ্গে। বিচিত্র সেই সব অভিজ্ঞতা। বর্মার নানান জায়গায় ঘুরতে ঘুরতে শরৎচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল সরকারি কন্ট্রাক্টর গিরীন্দ্রনাথ সরকারের। পেশায় সরকারি চাকুরি, কিন্তু তাঁর নেশা ছিল ভ্রমণ। শরৎচন্দ্র বর্মী ভাষা একেবারেই বুঝতে পারতেন না। গিরীন বাবুই তাঁর দোভাষীর কাজ করতেন। একদিন দুজনে ঘুরতে বেরিয়েছিলেন। রাস্তায় দেখলেন মাছ কেনা বেচাকে কেন্দ্র করে একদল বর্মী মেয়ের সঙ্গে কিছু লোকের ঝগড়া হচ্ছে। গিরীন বাবুকে জিজ্ঞেস করে শরৎচন্দ্র জানলেন বর্মায় মরা মাছের খুব কদর। জ্যান্ত মাছ মেরে খাওয়া নাকি ওদের কাছে অধর্ম। ব্যাপারটা জেনে শরৎচন্দ্র বলেছিলেন,
তাহলে দেখছি একদিন গুচ্ছের মাছ মেরে ওদের মধ্যে বিলিয়ে দিতে হবে। উত্তরে গিরিনবাবু বললেন, ওহু, ওরা এমনি এমনি নেওয়ার পাত্র নয়, যা নেবে পয়সা দিয়ে নেবে, আর যদি বোঝে মতলব খারাপ, সঙ্গে সঙ্গে ফনানে ছা, মানে জুতো পেটা। শোনা যায় প্রণয় ঘটিত ব্যর্থতার যন্ত্রণা ভুলতে প্রথম জীবনে হাতে পয়সা পেলেই শরৎচন্দ্র বেজায় মদ্যপান করতেন, মাঝে মাঝে মদ খেয়ে বেহুশও হয়ে পড়তেন। একদিন শরৎচন্দ্রের বাড়িতে মদ শেষ, কি আর করা যায়, গভীর রাতে এক বাঙালি বন্ধুকে সঙ্গে নিয়ে চললেন তাদেরই পরিচিত এক বর্মী বন্ধুর বাড়ি মদ আনতে। বর্মী বন্ধুটির হার্টের অসুখ থাকায় তার মদ খাওয়া নিষেধ ছিল। অনেক অনুরোধের পর বন্ধুর স্ত্রী মদের বোতল বের করে দিলেন। এদিকে শরৎ ও অন্য বন্ধুদের কি খেয়াল হলো, তারা মদ খেতে বসে পড়লেন ওই বর্মী বন্ধুর বাড়ির বারান্দাতেই। মদ খাবে না এই শর্তে সেও আসরে যোগ দিল। স্ত্রীর নজরদারিতে গোড়ায় মদ না খেলেও স্ত্রী ঘুমিয়ে পড়লে বন্ধুদের অনুরোধে যথারীতি মদের গ্লাসে চুমুকও দিয়ে ফেলল। তার কিছুক্ষণ পরেই হঠাৎ বুক চেপে ধরে বিকট আর্তনাদ এবং মৃত্যু। এরপর শরৎচন্দ্র মদ ছেড়ে আফিম ধরেছিলেন, যে নেশা তার জীবনের শেষ দিন অবধি ছিল। ভালো গান গাইতেন। শরতের গানে মুগ্ধ হয়ে কবি নবীনচন্দ্র সেন তাকে রেঙ্গুন রত্ন উপাধি দিয়েছিলেন। রেঙ্গুনের যৌনপল্লীতেও নাকি শরৎচন্দ্রের যাতায়াত ছিল। একবার একটি মেয়ের কাছে গিয়ে দেখলেন তার বসন্ত রোগ হয়েছে। তা দেখে বন্ধুরা সকলে ভয়ে পালিয়ে গেলেও শরৎচন্দ্র কিন্তু পালালেন না। পয়সা খরচ করে ডাক্তার ডাকলেন, মেয়েটির চিকিৎসা করলেন। এত কিছু করা সত্ত্বেও মেয়েটি বাঁচল না। শরৎচন্দ্র মেয়েটির সৎকারও করেছিলেন। রেঙ্গুনে বাড়ি ভাড়া করে থাকতেন লোয়ার পজনডঙের এক মিস্ত্রি পল্লীতে। সেখানকার মানুষজনের আপদে বিপদে সাহায্য করা, অসুখে হোমিওপ্যাথি ওষুধ দেওয়া, সব মিলিয়ে শরৎচন্দ্র হয়ে উঠেছিলেন মূর্তিমান মুশকিল আসান। শরৎচন্দ্রের জনপ্রিয়তা দেখে বন্ধু গিরিন মিস্ত্রি পল্লীকে মজা করে বলতেন শরৎ পল্লী। এই মিস্ত্রি পল্লীতেই এক অসহায় মেয়েকে সাহায্য করতে গিয়ে শরৎচন্দ্র বিপদে পড়েছিলেন। ওই পল্লীতে থাকত এক দম্পতি। বছরখানেক পর মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে যুবকটি তাকে ছেড়ে পালিয়ে যায়। মেয়েটির প্রসব বেদনা উঠলে স্থানীয় লোকজন গেলেন শরৎচন্দ্রের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে। শরৎচন্দ্র সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলেন। সন্তান প্রসবের পর মেয়েটির দুঃখের কাহিনী শুনলেন ও যুবকটির খোঁজে লোক লাগালেন। খোঁজ পাওয়ার পর শরৎচন্দ্র লোক মারফত যুবকটিকে বলে পাঠালেন সে যেন তার স্ত্রী ও সন্তানকে গ্রহণ করে। যুবকটি কিন্তু মেয়েটিকে তার স্ত্রী হিসেবে অস্বীকার করল। তারা যে বিবাহিত ছিল না সেটাও জানা গেল। ছেলেটি তখন অন্য এক জায়গায় সংসার পেতেছে। শুনে বেজায় চটলেন শরৎচন্দ্র।
অসহায় মেয়েটিকে বললেন যুবকের বিরুদ্ধে খোরপোশের মামলা করতে। মামলা কোর্টে উঠলে যুবকটি বলল মেয়েটির সঙ্গে শরৎচন্দ্রের সম্পর্ক আছে, সদ্যোজাত সন্তানটি তার নয়, শরৎচন্দ্রের। আর সন্তান প্রসবের সময় সে কারণেই নাকি শরৎচন্দ্র খরচাপাতি করে ডাক্তার আনিয়েছিলেন। বিচারক সব শুনে ডাক্তারের বয়ান নিলেন। ডাক্তার জানালেন শরৎচন্দ্র তাকে ডাকলেও প্রসবের সময় মেয়েটি তার স্বামীর নাম মানে ওই যুবকটির নামই করেছিল, যে নাম তার ডায়েরিতে লেখা আছে। বিচারক সিদ্ধান্ত শোনালেন, যুবকটি খোরপোশ দিতে বাধ্য হল। শরৎচন্দ্রের ছিল মাছ ধরার নেশা। বর্মার পেগুতে থাকাকালীন তিনি প্রায়ই যেতেন মাছ ধরতে। একদিন পুকুর ঘাটে গিয়ে দেখলেন এক সাহেব বেশ তরিবদ করে মাছ ধরতে বসেছেন। একদিকে অল্প সময়ের মধ্যেই শরৎচন্দ্র ধরে ফেললেন একখানা বড় মাছ। তা দেখে ওই সাহেব স্পষ্ট বাংলায় শরৎচন্দ্রের মাছ ধরার তারিফ করে নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগলেন। সুদূর পেগুতে সাহেবের মুখে বাংলা শুনে শরৎচন্দ্র তো অবাক। পরে জেনেছিলেন সাহেব অনেক দিন কলকাতায় ছিলেন, সেখানেই বাংলা শেখেন। কথায় কথায় সাহেব জানালেন আজ মাছ নিয়ে বাড়ি না ঢুকলে মেম সাহেব তাকে আস্ত রাখবেন না, কারণ প্রচুর টাকা খরচ করে তিনি রেঙ্গুন থেকে পেগু এসেছেন স্রেফ মাছ ধরার নেশায়। এখন যদি একটাও মাছ নিয়ে যেতে না পারেন তাহলে লজ্জার কথা। সব শুনে শরৎচন্দ্র হেসে বললেন, আপনি কিছু মনে করবেন না, আমার মাছটি নিয়ে যান। পেগুর বিখ্যাত শিকারী মিস্টার প্যাখামের সঙ্গে শরৎচন্দ্র মাঝে মাঝেই শিকারে বের হতেন। একবার সবাই শিকারের আশায় ঝোপের মধ্যে অপেক্ষা করছেন, এমন সময় হঠাৎ গুড়ুম শব্দ। দেখা গেল শরৎচন্দ্র একটা চিল শিকার করে ফিরেছেন। সবাই অবাক। শরৎচন্দ্র বললেন, ঝোপের মধ্যে জড়ভরতের মতো বসেছিলাম, একদল বককে দেখে গুলি ছুড়লাম, মরল চিল। তারপর মৃত চিলের ডানা ধরে দেখিয়ে সবাইকে বললেন, দেখো চিলের গায়ে কোথাও গুলি লাগেনি, এ তো গুলির শব্দে হার্ট ফেল করেছে। রেঙ্গুনের বাড়িতে ছিল তার নিজস্ব একটি লাইব্রেরি। কাঠের এই বাড়িটি তিনি কিনেছিলেন এক ইউরোপীয় সাহেবের কাছ থেকে। একবার আগুন লাগলো এই বাড়িতে, পুড়ে ছাই হয়ে গেল সব কিছু। তার মধ্যেই ছিল চরিত্রহীন উপন্যাসের পাণ্ডুলিপি এবং তার নিজের আঁকা বেশ কিছু পেন্টিংও। সব খুইয়ে নিঃস্ব হয়ে শরৎচন্দ্র পথে এসে দাঁড়ালেন কুকুর ভেলি আর পোষা কাকাতুয়া বেটু বাবুর সঙ্গে। আক্রান্ত হলেন রোগে, হাত পা ফুলে যাচ্ছে যন্ত্রণা। অবস্থা এমন, প্রায় পঙ্গু পা নিয়ে চলাফেরাই করতে পারেন না। ডাক্তার জানালেন অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করার কারণেই এই দশা। বর্মা ছাড়লেন তবেই এই রোগ, বর্মা ছাড়লে তবেই এই রোগ সারবে। একদিকে চিকিৎসার জন্য ছুটি চাওয়া নিয়ে অফিসে বড় সাহেবের সঙ্গে বচসা বাঁধল। শরৎচন্দ্র খুব উত্তেজিত হয়ে তেড়ে গেলেন সাহেবের দিকে। বাঙালি কেরানির ঔদ্ধত্য দেখে সাহেব স্তম্ভিত। সে দিনই কাজে ইস্তফা দিলেন শরৎচন্দ্র। ফিরলেন দেশে। দেশে ফিরে চেহারায় বদল আনলেন। রেঙ্গুনে থাকার সময় দাড়ি রেখেছিলেন। ঘন ঘন সিগারেট খেতেন, খেলতেন দাবা।
জীবন চর্চায় ছিল ফরাসি বোহেমিয়ানিজমের প্রভাব। তখন তাঁর গুরু ফরাসি সাহিত্যিক এমিল জোলা বর্মা থেকে ফেরার কয়েক বছর পর দাড়ি গোঁফ কাঁপিয়ে ফেললেন। শুরু হলো আর এক নতুন জীবন। তথ্য সংগ্রহ, আনন্দবাজার পত্রিকা, লেখক অনিরুদ্ধ সরকার, রূপকথা। অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।